উত্তর আমি বলার আগে বলে দিতে পারবো। আর যদি এটা মুখস্থ না করে এমনি বসে থাকো, তাহলে এখন আমি যখন প্রশ্ন করবো তখন লজ্জা পেতে হবে, লজ্জা পাবে, নিজেকে ছোট মনে হবে আমি পারতেছি না, আরো অনেক রকম কি বলে সমস্যা দেখা দিবে। ঠিক আছে, আমাদের অধিকাংশ সমস্যার সমাধান আমাদের হাতে থাকে। আমরা যদি একটু সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হই না, সমস্যা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সমস্যার সমাধান চাই না, সমস্যার সমাধান চাই না, আবার সমস্যা আছে এটা নিয়েও আমরা কি করি, টেনশন করি। হ্যাঁ, মানব জাতি বড়ই অদ্ভুত। তো এই অদ্ভুত জাতিকে নিয়ে কাজ করা, এগিয়ে যাওয়া, এটা খুবই কঠিন। তো তোমরা সময় পাইছো 20 মিনিট, আমাদের রেস ভাইকে ভালো হয়েছে দুইটায়, ওরা আসার সাথে সাথে ওদের সামনে এটা দিয়ে ওদেরকে এটা মুখস্থ করে ফেলতে পারবে। এটা যদি মুখস্থ করে ফেলতে পারে, আজকে যেহেতু সিকিউ সৃজনশীল কোয়েশ্চেন, ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা কি করবো, প্র্যাকটিস করবো। তাতে স্টুডেন্টের ব্রেন যদি ব্ল্যাঙ্ক থাকে, সে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারবে না। যে এতদিন যা করাইছি পড়াগুলো ভালোভাবে শিখছে, প্র্যাকটিসে রাখছে, তার জন্যই মূলত কি আজকের ক্লাসটা। তো এখন আমি একটু দেখতে চাই যে আসলে তোমরা এটা মুখস্থ করছো কিনা। কয়েকটা ছোট ছোট প্রশ্ন করবো, দেখে উত্তর দিতে পারো কিনা। আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করছি, যার ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে, এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে। মৌলটি কি বলো দেখি। এই যে জিঙ্ক শব্দটা যত দ্রুত বলতে পারবে, বুঝতে হবে যে তোমার দক্ষতা কত বেশি। আর জিঙ্ক বলতে গিয়ে তুমি থেমে গেছো, মানে এতক্ষণ তুমি পড়ালেখা করো নাই, তুমি সময় নষ্ট করছো। এই যে এখানে দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে ডিতে 10টি, এস এ 2টি ইলেকট্রন আছে। দেখার সাথে সাথে বিদ্যুৎ কি করতে হবে, অ্যান্সার করতে হবে। আমি একটা মৌল নিলাম, মৌলটির ইলেকট্রন বিন্যাসে ডিতে 5টি আর এস 1টি ইলেকট্রন আছে। বলতে হবে মৌলটি কি, ক্রোমিয়াম। এই ক্রোমিয়াম শব্দটা যে যত দ্রুত বলতে পারছে, সে তত ভালো স্টুডেন্ট। কেন? এই যে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে দেখাইছি। ক্রোমিয়ামে এস 1টি, ডিতে কয়টি ইলেকট্রন আছে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের দক্ষতার মাধ্যমে মৌল শনাক্তকরণ। আবার দেখো, আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখছি, ডিতে 10টি, এস 1টি ইলেকট্রন আছে। মৌলটি কি, মৌলটি কপার। একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে ডিতে 5টি, এস এ 2টি ইলেকট্রন আছে। মৌলটি কি, মৌলটি ম্যাঙ্গানিজ। আমি আবার বলছি, যদি কেউ আমার কথাগুলোর উত্তর দিতে না পারো, উত্তর দিতে দেরি হয়, সময় এখনো শেষ হয়নি, আমি সৃজনশীল প্রশ্ন শুরু করিনি এখনো। এখন দেখতেছো মানে এখনই তোমার এটা কি হয়ে যেতে হবে, মুখস্থ হয়ে যেতে হবে। এগুলো কি তুমি পারো না? তুমি তো এমনি ইলেকট্রন বিন্যাস করে মানগুলো বের করতে পারবে। কেউ কি যদি বলি যে এটা বুঝো কিনা দেখো, সে বলবে স্যার বুঝে ইলেকট্রন বিন্যাস লিখছেন, আর কি লিখছেন, এটা বুঝো কিনা দেখো, বুঝে ইলেকট্রন বিন্যাস লিখছেন। আর তাহলে এটা হচ্ছে সাধারণ স্টুডেন্ট সবাই পারে, এক্সেপশনাল স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে ওরা এগুলো ভিন্নভাবে পারে, যেগুলো অন্যরা সহজে পারে না। ডিতে 1টি ইলেকট্রন আছে, এস এ 2টি ইলেকট্রন আছে। মৌলটির নাম কি বলো তাড়াতাড়ি? স্ক্যান্ডিয়াম। মৌলটির নাম কি? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাথে মৌলের একটি কি সম্পর্ক। আবার সেম ভাবে আমরা বিভিন্ন আয়নগুলোর ক্ষেত্রে কার ডিতে কয়টি ইলেকট্রন আছে এটা জানাটা আমাদের জন্য খুব জরুরি। দেখো স্ক্যান্ডিয়াম 3+, এটার ইলেকট্রন বিন্যাসে ডিতে কয়টি ইলেকট্রন আছে, এস এ কয়টি, ডিতে 0, এস এ 0। এই তার প্রমাণ নিচে দেওয়া আছে। স্ক্যান্ডিয়াম 3+ এ ডিতে 0, এস এ কি 0। দেখি আবার বলো, আয়রন 2+ এ ডিতে কয়টি, এস এ কয়টি, ডিতে 6টি, এস এ 0। ভাই মনে রাখতে হবে, আয়রনের ইলেকট্রন বিন্যাস ছিল D6S2। এই যে এখানে লেখা আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাস D6S2। 2+ পেতে গেলে এস এর 2টি ইলেকট্রন চলে গেছে, ডি এর 6 পেয়ে গেছে। এগুলো আপনি বুঝেন, আপনি পারেন, কিন্তু আমি চাচ্ছি আপনি দ্রুত পারবেন, সবার আগে পারবেন, আপনার মতো স্পিডে কেউ পারবে না, এরকম একটা গতি আপনার মধ্যে থাকবে। এবার আসেন, আমি যদি এখানে আয়রন 3+ লিখি, বলেন দেখি ডিতে কয়টি ইলেকট্রন থাকবে, ডিতে 5টি, এস এ 0। ঠিক আছে ভাই, ঠিক আছে। এরপর আসেন
আমি যদি আপনাকে জিঙ্ক 2+ এ ডিতে কয়টি ইলেকট্রন আছে জিজ্ঞেস করি কি বলবেন? ডিতে 10টি ইলেকট্রন আছে, এসে কি? আপনাকে যদি জিজ্ঞেস করি কপার প্লাসে ডিতে কয়টি ইলেকট্রন আছে, এসে কয়টি? ডিতে 10টি, এসে 0। ভাই না পারলে এই কপার ইলেকট্রন বিন্যাস দেখবেন, এই একটি ইলেকট্রন চলে গেলে ডিতে 10টি, এইজন্য কপার প্লাস। ঠিক আছে? আপনি দেখে বুঝতে আপনি মিডিয়াম মানের স্টুডেন্ট, না দেখে এভাবে বুঝলে আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সহজ কথা। স্যার যদি দেখো না বুঝে আপনি ডামিশ স্টুডেন্ট, আপনি দেখো না বুঝেন মানে আপনি ডামিশ স্টুডেন্ট। কপার 2+, কপার 2+ এর ডিতে কয়টি ইলেকট্রন আছে বলেন দেখেন? ডিতে কয়টি? 9টি, এসে 0। ঠিক আছে? এবার আসেন আর কিছু বিষয় আপনাদেরকে একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে কোন একটি যৌগ, কোন একটি জটিল যৌগ এটি রঙিন যৌগ হবে নাকি বর্ণহীন হবে, আমরা কিভাবে বুঝবো স্যার? আবার বলছি, কোন একটি যৌগ জটিল যৌগ হবে নাকি রঙিন যৌগ হবে, আমরা কিভাবে বুঝবো স্যার? এটা বোঝার সহজ উপায় কি জানেন? যারা রঙিন হবে তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডিতে 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে। তার মানে এখানে আয়রন 2+ এর ডিতে 6টি ইলেকট্রন আছে রঙিন, আয়রন 3+ এর ডিতে 5টি ইলেকট্রন আছে রঙিন। সবাই বলেন আয়রন 2+ ও আয়রন 3+ কি ধরনের যৌগ গঠন করে? দুইজন বলেন, ওই দুজন সহ বল আবার। আয়রন 2+, আয়রন 3+ কি ধরনের যৌগ গঠন করে? রঙিন যৌগ গঠন করে। স্যার আমরা শুনতেছি তো, শুনতে হবে না, মুখে বলতে হবে। মুখে বলবে কিভাবে? তোমার ভিতর থেকে কনফিডেন্স গ্রো করবে। তোমার মধ্যে একটা ভয় আছে অজানা, এই ভয়টা তুমি কাটাই তুলতে গেলে তোমাকে নিজের থেকে মুখের ভিতর থেকে বলতে হবে। বলেন এবার যারা বর্ণহীন হবে তাদের বৈশিষ্ট্য কি? যারা বর্ণহীন তাদের ক্ষেত্রে ডিতে 0 অথবা ডিতে 10টি ইলেকট্রন থাকবে। যারা বর্ণহীন তাদের ক্ষেত্রে কি হবে স্যার? ডিতে 0 বা ডিতে 10টি ইলেকট্রন থাকবে। তাহলে দেখি আপনারা আমাকে বলেন তো, কপার প্লাস কি রঙিন নাকি বর্ণহীন? কপার প্লাস বর্ণহীন। জিঙ্ক 2+ রঙিন নাকি বর্ণহীন? বর্ণহীন। কপার 2+ রঙিন নাকি বর্ণহীন? রঙিন। স্টেরিয়াম 3+ রঙিন নাকি বর্ণহীন? ভাই ইজি হয়ে গেল না? ইজি হয়েছে কিনা? এবার ডিতে ইলেকট্রন সংখ্যা দেখে কিভাবে আমরা বলবো এরা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? সবচেয়ে বেশি আজকের ক্লাসে কষ্ট থাকবে এটা। তোমার নাম কি? হ্যাঁ, নিঝুম। নিঝুমের জন্য আমার যে মায়া লাগতেছে। কেন? কারণ আমাদের কথাবার্তা যা বলার বলে ফেলছে, 5-10 মিনিট যা পড়াইছি এগুলোই তোমাদের কুমকে বিটাল, এগুলো দিয়ে আগামী 1 ঘন্টা তোমাদেরকে শেখাবো। কথা বুঝাতে পারছি? এই জন্য ক্লাসে আসতে হবে। ক্লাস শুরুর আগে ক্লাসে চলে আসা অভ্যাস করতে হবে। এটা একটা ভালো অভ্যাস। দেখো তাহলে এখন তোমাদেরকে স্যার আরেকটা ট্রিক্স শেখাবো। ট্রিক্সটা কি? যৌগের ডিতে ইলেকট্রন দেখে প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক বলা যাবে। 2 দিয়ে ভাগ করার পর বরাবর ভাগ গেলে ডায়াম্যাগনেটিক, 2 দিয়ে ভাগ করার পর ভাগ না গেলে কি? প্যারাম্যাগনেটিক। আবার এটা হচ্ছে ডি এর চেয়ে 5-এর চেয়ে বেশি হইলে, 5-এর চেয়ে কি হইলে? 5-এর চেয়ে কম যাদের, তারা সবাই হচ্ছে কি? প্যারাম্যাগনেটিক। 5-এর চেয়ে কম যাদের তারা সবাই কি? তাহলে আয়রন 3+ ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। কেন স্যার? আমার ডিতে যখন 5টি ইলেকট্রন দিব 5টা সিঙ্গেল থাকবে, আর যারা সিঙ্গেল তারা কি? প্যারাম্যাগনেটিক। এবার আসেন ডিতে কয়টি ইলেকট্রন আছে স্যার? ডিতে 6টি ইলেকট্রন আছে। এখন 6টি ইলেকট্রনকে যখন আপনি ভাঙতে যাবেন যৌগ গঠনের পর দেখবেন যে 2টা এভাবে থাকবে। তো 2টা করে থাকলে এটা তো জোড়ায় থাকবে। জোড়ায় থাকলে এটা কি হয়ে যাবে? ডায়াম্যাগনেটিক। ঠিক সেম ভাবে আপনাকে যদি বলা হয় যে ডিতে 10টি আছে জিঙ্ক 2+, প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? আবার কপার প্লাস প্যারাম্যাগনেটিক নাকি? কিন্তু ডিতে 9টা আছে, কপার 2+ প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? আপনি যখন 2 দিয়ে ভাগ করবেন দেখবেন যে 4 জোড়া পাবেন। 2 কয় জোড়া পাবেন? এরপর দেখবেন একটা ইলেকট্রন সিঙ্গেল কি থেকে গেছে, সেই জন্য এটার নাম হচ্ছে কি? প্যারাম্যাগনেটিক। যারা দুর্বল স্টুডেন্ট, যারা কম বুঝে তাদের জন্য এখানে লিখে রাখতেছি, যেগুলো অযুগ্ম, যেগুলো বিজোড় তারা হচ্ছে কি? প্যারাম্যাগনেটিক। আর যেগুলো যুগ্ম, যেগুলো জোড়ায় থাকে তারা কি? ম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এবার আসেন
এবার আসেন জটিল আয়নের ক্ষেত্রে ডায়ান, আমি কিন্তু তোমাকেও প্রশ্ন করব, খুব মনোযোগ দিতে হবে এগুলো। হ্যাঁ, D4 পাঁচের চেয়ে কম আছে, পাঁচের চেয়ে কি আছে? এমনি যৌগটি এমনি আয়নটি প্যারাম্যাগনেটিক, কিন্তু যদি যৌগ গঠন করে এই চারটা যদি জোড়ায় জোড়ায় চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে? ডায়াম্যাগনেটিক। যেমনটি আমরা এখানে দেখাচ্ছি কপার 2+, কপার 2+ এই যৌগটি গঠন করছে। এখন তোমাদেরকে দেখতে হবে এই যৌগটি টেট্রাঅ্যামিন কপার 2+, এই যৌগটিতে কি সংকরণ হয়েছে বলেন দেখি, দেখে দেখে বলেন sp2d। আপনি যৌগটা দেখার সাথে সাথে যদি এটা বলে ফেলতে পারেন আপনার পড়ালেখা এসে বলেন টেট্রাঅ্যামিন কপার 2+ এর কি সংকরণ ঘটে? সময় বলছো মুখ উচ্চারণ করছো, ফারিহা মুখ উচ্চারণ করছো, ফারিহা প্রতিদিন 5 মিনিট লেটে আসো। এই 5 মিনিট যদি আগায় আনতে পারো তোমার বোঝার ক্ষমতা ডাবল হয়ে যাবে। আমি খেয়াল করি প্রায় সময় নিজম অলওয়েজ লেট, ঠিক কি না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক না পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে এটার নাম হচ্ছে sp2d সংকরণ। sp2d সংকরণ হলে আকৃতি কি রকম হয় বলো দেখি? সমতলীয় বর্গাকার। sp2d সংকরণ হলে কি আকৃতি হয়? sp2d সংকরণ হলে কি আকৃতি হয়? এখানে অযুগ্ম ইলেকট্রন আছে সেজন্য এটা কি হবে? অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে কি হবে? তার মানে এই যৌগটি প্যারাম্যাগনেটিক, এই যৌগটি সমতলীয় বর্গাকার, এই যৌগটিতে sp2d সংকরণ ঘটছে। এটা ধীরে ধীরে বোঝার জিনিস, যৌগ দেখার সাথে সাথে মাথায় সবকিছু চলে আসে অন্য জিনিস। আমি চাচ্ছি তুমি এটা দেখার সাথে সাথে এগুলো ভাবনা চিন্তার আগে কি করতে পারবে, বলে ফেলতে পারবে। এখানে একটি যৌগ আছে, এখানে একটি যৌগ আছে। অধিকাংশ স্টুডেন্ট এই দুটি যৌগের মধ্যে কনফিউজড হয়ে যায়, কারণ ওদের কাছে দেখতে কি রকম লাগতেছে, একই রকম লাগতেছে। বাস্তবতা হচ্ছে এই দুটি যৌগ বা আয়নটি নয়, একই রকম নয়। এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন এখানে আয়রন মূলত আয়রন 2+ রূপে আছে, এখানে আয়রন মূলত কি রূপে আছে? আয়রন 3+ রূপে আছে। আপনাদেরকে যদি স্যার প্রশ্ন করি এখানে 2+ কেমনে বুঝছেন? 6 থেকে 4 গেলে কত হয়? 2। এখানে 3+ কেমনে বুঝছেন? 6 থেকে 3 গেলে কত হয়? 3। আমি আবার বলতেছি 6 থেকে 4 গেলে কত হয়? 2। 6 থেকে 3 গেলে কত হয়? তাহলে এই যৌগটিতে আপনি দেখেন এখানে জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। এই যৌগটিতে আপনি দেখেন এখানে কি আছে? অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা কি ম্যাগনেটিক হয়ে গেল। আবার দুইটা যৌগের ক্ষেত্রে একই ধরনের সংকরণ ঘটছে, সংকরণের নাম কি? D2sp3, D2sp3। যাদের D2sp3 সংকরণ ঘটে তাদেরকে বলা হয় অষ্টকোণীয়। তাদেরকে কি বলা হয়? তুমি বললা যে স্যার আমি তো 9-10 থেকে অনেক পড়ালেখা করছি, অনেক স্যারের কাছেও করছি, কোন ছাত্র সৃজনশীল প্রশ্ন শুরু করার আগে এরকম করে মুখে মুখে এত কিছু তার প্র্যাকটিস করে নাই, তাহলে আলহামদুলিল্লাহ আমি কি পারছি? সৃজনশীল প্রশ্নের উত্তর সবগুলো পারছি। তোমার মনে প্রশ্ন করতে পারে না তো আপনি এতক্ষণ ধরে এসে আমাদেরকে বলা নেই কম নেই, হঠাৎ করে এগুলো সব কি করে ফেললেন, শিখে ফেললেন, মুখস্থ করে ফেললেন। এই যে একটা জিনিস তোমাকে এক্সট্রা করালাম, এটার বেনিফিট তোমরা এখন থেকে পাওয়া কি করবে? শুরু করবে এবং তোমরা নিজেরা ডিফারেন্স বুঝতে পারবে যে স্যারের সৃজনশীল প্রশ্ন পড়ানোর মধ্যে আলাদা একটা ম্যাজিক্যাল বিষয় আছে, যার কারণে উদ্দীপক দেখো, উদ্দীপক দেখার সাথে সাথে উত্তর তোমার মাথার মধ্যে ঘোরাঘুরি করবে। চলো তাহলে আমরা বিসমিল্লাহ করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস শুরু করে দিই। অলরেডি একটা প্রশ্ন আমাদের চোখের সামনে চলে আসছে, ঢাকা বোর্ড 2022। এখন মজার বিষয় কি দেখো, পি মনোটি কি চিল্লাই বলো? কিউ মনোটি কি চিল্লাই বলো? আর মনোটি কি বলো? এটাই হচ্ছে ম্যাজিক। তুমি একটু দ্রুত ভাবতে জানতেছো, দেখি খেয়াল করছো যে ডি এর ইলেকট্রন আর এস এর ইলেকট্রন দেখার সাথে সাথে ডি তে একটা দেখার সাথে সাথে তোমার ব্রেন স্ক্যান্ডিয়াম বলছে, ডি তে 6 দেখার সাথে সাথে কি আয়রন, ডি তে 10 দেখার সাথে সাথে কি জিঙ্ক। ঠিক আছে না? আচ্ছা এবার চলো তোমাদেরকে আরেকটা প্রশ্নের উত্তর করাই। এখন স্ক্যান্ডিয়াম যেটা আছে, স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে কি? স্ক্যান্ডিয়াম 3+। স্যার কি বলো দেখি স্ক্যান্ডিয়াম 3+ এর ডি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? ওই যে অনেকে কিন্তু মুখে বলতে পারতেছে না, ওরা কেন ওই স্লাইডের কথাটা ভালো করে খেয়াল করে নাই। তাহলে ডি তে কি? 0। এবার আসো আয়রন 2+, এটা ডি তে কয়টি আছে বলো দেখি? ডি তে 6টি। এবার বলো দেখি জিঙ্ক 2+,
এটা ডিতে কয়টি আছে? ডিতে 10টি। এখন এটার কারণে কি হইল? এটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম স্ক্যান্ডিয়াম 3+ এর ডি অরবিটাল শূন্য, তাহলে এটা অবস্থান্তর ধাতু নয়। আর জিঙ্ক 2+ এর ডি অরবিটাল পরিপূর্ণ, অবস্থান্তর ধাতু নয়। কিন্তু আয়রন 2+ এর ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে, অর্থাৎ ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আছে, সেজন্য অবস্থান্তর মৌল। অর্থাৎ উদ্দীপকের 3টি মৌল ব্যবহার করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। সকল ডি ব্লক মৌল কি নয়? এই দেখো 2 নম্বর প্রশ্ন কি হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। উদ্দীপকের মৌল 3টি ব্যবহার করে দেখা যে সকল ডি ব্লক মৌলই কি নয়? অবস্থান্তর মৌল নয়। সময় কি বুঝতে পারছো? বুঝতে পারছো সময় কি? এখানে কোনো প্রশ্ন আছে? থাকলে দ্রুত বলতে হবে। নাই, যদি প্রশ্ন না থাকে রেসপন্স করতে হবে। কথা বুঝতে পারছি? এবার আসো ঘ নাম্বার প্রশ্নটার অ্যানসার দেওয়ার আগে আবার সেম এখানে একটা কিউ দিয়েছে। কিউ মানে কি বলো দেখি? তাহলে যদি এখানে কিউর জায়গায় আমি আয়রন লিখি FeCN6 4-, আমি বলছিলাম আমি সবাইকে ধরবো যে তোমরা কতটুকু খেয়াল করছো এটা আমি যাতে বুঝতে পারি। আবার এখানে আরেকটি যৌগ দিছে FeCN6 3-। ভাই খেয়াল করিও, দেখি বলো তো এখানে আয়রন কি হিসেবে আছে? তাড়াতাড়ি বলো, এখানে আয়রন কি হিসেবে আছে? না না, এখানে আয়রন কি হিসেবে আছে? আয়রন কি 2+ নাকি 3+? সবাই 2+ বলে ফেলছে, দুজন বলতে পারে নাই। কারণ ওরা বলছে স্যার আমি কিভাবে এরকম দেখার সাথে সাথে বলে দেব, এটাই শিখাইছি। বলছে 6 থেকে 4 গেলে কত? তার মানে এটা কি এখানে আয়রন আছে আয়রন 2+ হিসেবে, এখানে আয়রন কি হিসেবে আছে? আয়রন 3+ হিসেবে আছে। কারণ আমি কিভাবে সিদ্ধান্ত নিব স্যার? আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? যৌগের ক্ষেত্রে বলছে না স্যার, বলছি যৌগের ক্ষেত্রে এখানে ডিতে কয়টি ইলেকট্রন আছে দেখেন, ডিতে 6টি ইলেকট্রন আছে। তাহলে 6টি ইলেকট্রন থাকলে দুইটা করে বসাইলে 3 ভাগ বসানোর পর কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না। যেহেতু অযুগ্ম ইলেকট্রন থাকবে না, তাহলে এই যৌগটি কি হবে? এই যৌগটি ভাইয়া ডায়াম্যাগনেটিক হবে। বুঝতে পারছেন এখন? এবার আসেন এটা ডিতে কয়টি ইলেকট্রন আছে বলেন দেখি। আপনি যখন দুইটি করে বসাবেন অযুগ্ম ইলেকট্রন কয়টি থাকবে? একটি। সেজন্য এই যৌগটি কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। এই যৌগটি তাহলে উত্তর হয়ে গেল QCN6 4- ডায়াম্যাগনেটিক। এটা ডায়াম্যাগনেটিক অথচ এটি প্যারাম্যাগনেটিক। কারণ বিশ্লেষণ করো। কারণ কি? কারণ হচ্ছে এই যৌগটি গঠনের সময় ডিতে অযুগ্ম ইলেকট্রন থাকে না, সেজন্য ডায়াম্যাগনেটিক। এই যৌগটি গঠনের সময় ডিতে 5টি ইলেকট্রন থাকে মানে অযুগ্ম ইলেকট্রন থাকে, সেজন্য এটা কি? ডায়াম্যাগনেটিক। সবাই কি বুঝতে পারছেন? ভালো করে বুঝতে পারছেন? ভেরি গুড। যদি বুঝে যান তাহলে আমরা এর পরের প্রশ্নে যাব। বলো, এই তো সহজ উত্তর। তাহলে মেইন কথাগুলো সব আমরা কি করে ফেলছি? বলে ফেলছি। তাহলে এখন 4 নাম্বার উপযোগী করে এটাকে প্রেজেন্টেশন কিভাবে দিব, এর জন্য আমাদের একটা রেফারেন্স বুক লাগবে। যে রেফারেন্স বুকটা হতে পারে তোমার একটা রয়্যাল পাবলিকেশনের বই তোমার থাকা উচিত, অথবা তোমার কাছে একটা টেস্ট পেপার থাকা উচিত, অথবা সর্বশেষ সম্বল হিসেবে একটা হাজার মার্কসের বই থাকা উচিত। এখানে আমরা ঢাকা বোর্ড 2022 এর অ্যানসারটা দেখব। অ্যানসারটা দেখলে আমরা দেখব যে এই কথাটাকে তারা সুন্দর করে গুছাই লিখছে। যেভাবে গুছাই লিখছে এবং সেভাবে গুছাই লেখার কি করব চেষ্টা করব। তুমি যদি বলতে স্যার আপনি একটু লিখে দেন না এরকম হলে পুরো 1 ঘন্টায় দিলে একটা প্রশ্ন শিখাতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি 1 ঘন্টায় 10টা প্রশ্ন শিখাবো। 10টা নতুন প্রশ্নের সম্মুখীন হব, আমরা প্রবলেম ফেস করব। কিন্তু উত্তরগুলো একটু কষ্ট করে কি করতে হবে, নিজেদেরকে গুছাই ফেলতে হবে। এটা একটু রেফারেন্স বুক থেকে নিবা। স্যার আমি যা বুঝছি তার সুন্দর করে লিখে দিয়ে আসলে হবে না? হবে না। 4 নাম্বারের প্রশ্ন 2 নাম্বার পাবে। কারণ তুমি যদি সুন্দর করে গুছাই লিখো, তুমি তার হাজার লাখের মতো করে গুছাই লিখতে পারবে না, নাকি? তোমার নিজস্ব একটা ভাষায় তুমি এটা প্রেজেন্ট করবা। কিন্তু আমাদের বাংলাদেশি সিস্টেম হচ্ছে তুমি নিজস্ব যতই বলো না কেন নিজের ভাষায় লিখো, স্যার স্যারের ভাষায় লিখো। বুঝতে পারছো? এমনি ফর্মালিটি হচ্ছে কি নিজের ভাষায় লিখো। তো এই জন্য স্যারের ভাষায় লেখার মানে হচ্ছে তুমি কোনো না কোনো একটা রেফারেন্স বুক থেকে নিবা, সাহায্য নিবে। 4 মার্কস, 4 এ 4, 1 নাম্বারও কাটবে না। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। আবার দেখি তোমাদের ব্রেন দ্রুত কাজ করে কিনা। 2+ একটি আয়ন যার ডিতে 9টি ইলেকট্রন আছে। চিল্লাই বলতে হবে 2+ কি? কপার 2+। B2+ যার ডিতে 10টি ইলেকট্রন আছে। ভাই টেকনিক কাজ দিচ্ছে কিনা বলো না? টেকনিক কাজ দিচ্ছে না। এটাই হচ্ছে প্রথম 10 মিনিট, প্রথম 5 মিনিট।
ওইগুলো দিয়ে তোমাদেরকে রেডি করে ফেলছে, ব্রেনকে ম্যাচিং করে ফেলছে, এবং যেটা দেখবে তোমার ব্রেন উত্তর দিবে। এবার চলো গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করি। গ নাম্বার একটি মৌলের নাম হচ্ছে এ মানে কপার। কপার মানে স্যার বুঝাইছি কপার 4টা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে টেট্রামিন কি গঠন করে 2+ আয়ন। এবার দেখো ম্যাজিক্যাল কি কি ঘটনা ঘটবে। এই যৌগগুলো দেখার সাথে সাথে তোমার ব্রেন তোমাকে কি বলতেছে না এই যৌগে কি সংকরণ করছে, কি সংকরণ করছে বলো। এটা সাহস থাকতে হবে, মুখ দিয়ে বলে ফেলো কথা। কি সংকরণ করছে? এই sp2d সংকরণ করছে। এটা তোমার ব্রেন আসার সাথে সাথে পুরো প্রশ্নের উত্তর লেখা তোমার জন্য ফান্টাবাদের মতো হয়ে গেছে। সহজ কেমনে আমি দেখাচ্ছি। এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে ভাইয়া কপার 2+। কপার ইলেকট্রন ছিল কয়টি? 29টি। আর্গন লিখলাম 3d তে ইলেকট্রন কয়টি? 9টি। 4s0। এই এখানে s আছে সেজন্য s লিখছি। তো এখানে p আছে না ভাই, সেজন্য এবার কি লিখতে হবে? p লিখতে হবে। এখানে d আছে না, তাহলে সেজন্য এখানে কি লিখতে হবে? d লিখতে হবে। এখন কি দেখছো আমি কিভাবে এটাকে সাজাইছি? s ও খালি, p ও খালি, d ও খালি। আর যৌগের গঠন ব্যাখ্যা করতে চাইলে আর্গন লিখে 3d 9 ভাগ, 3d তে 9টি ইলেকট্রন আছে, এটাকে 5 ভাগ করে সেই 9টি ইলেকট্রনকে সাজাইতে হবে 1 2 3 4 5 6 7 8 9। দিতে কয়টি ইলেকট্রন আছে চিল্লাই বলো। দিতে কয়টি ইলেকট্রন আছে? দিতে 9টি ইলেকট্রন আছে। এরপর আসো 4s কি পড়ে আছে? খালি। এরপরে 4p কি পড়ে আছে? খালি পড়ে আছে। এরপরে 4d অরবিটাল কি আছে? খালি পড়ে আছে। সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন ভালো করে? ভেরি গুড। যদি সবাই ভালো করে বুঝে যান, আরো কিছু বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখন অ্যামোনিয়া আসবে কয়টি? কয়টি? একটা কোথায় আসবে? অ্যাসিড। দেখছো রে মজা? ওই যে তোমার মেইন ইনফরমেশনটা মাথায় আছে। পি তে কয়টা দিব? এই যে পি তে দুটো। এরপর আরেকটা কোথায় দিব? এই যে আরেকটা sp2d। sp2d হলো আকৃতি কি বলছিলাম? সমতলীয় বর্গাকার। তার মানে তুমি যদি একটি বর্গ আঁকো, এটা মনে করো একটা কি বর্গ, বর্গের এই কোণায় একটা কি দিতে হবে? অ্যামোনিয়া। বর্গের এই কোণায় একটা কি দিতে হবে? অ্যামোনিয়া। এই কোণায় একটা কি? অ্যামোনিয়া। এই কোণায় একটা কি? অ্যামোনিয়া। স্যার মাঝখানে কে থাকবে? মাঝখানে কপার আয়ন। তাহলে এদের সাথে এখানে যে বন্ধনগুলো হবে এগুলোর নাম হচ্ছে কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। তাহলে ওই যে তোমাকে ছোট ছোট কিছু ইনফরমেশন মাথার মধ্যে আগে থেকে ঢুকাই দিয়ে রাখছি, ওইটার কারণে তুমি এখন অ্যান্সারটা কিভাবে যাবে, কিভাবে রেডি করবে, তোমার ব্রেন আগে থেকে সব কি করে দিচ্ছে, জেনে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমার নাম কি? মুবর্ষা। এবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাব। তার আগে তোমাদের কাছে স্যারের প্রশ্ন, এখানে ডি অরবিটালে যেহেতু 9টি ইলেকট্রন আছে, ডি অরবিটাল যেহেতু ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ, বলো দেখি এটা রঙিন হবে নাকি বর্ণহীন হবে? এটা রঙিন হবে। এইজন্য এখানে লিখছে এই যৌগটি কি? রঙিন। এবার আসো বি মানে হচ্ছে জিঙ্ক। তো জিঙ্কের ডি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 10টি ইলেকট্রন থাকলে রঙিন হবে নাকি বর্ণহীন হবে? সেজন্য বলছে এই যৌগটি কি হবে? বর্ণহীন। কথা কি বুঝতে পারছেন এখন? বুঝতে পারছেন? তাহলে আমি আবার বলছি, ওই যে প্রথম স্লাইডটা দিছি, এই স্লাইডটার উপর তুমি যে একটু বাসায় বসে নিজে নিজে রিসার্চ করো, গবেষণা করো, দেখবে যে তোমার ব্রেন একটা আপডেট লেভেলে চলে যাবে। আপডেট লেভেলে যে কোনো কিছু দেখার সাথে সাথে তুমি ভাবতে জানবে। অথচ আমরা এগুলোকে তেমন গুরুত্ব দিই না। আমি যখনই স্লাইড চেঞ্জ করতেছি তখন এক স্টুডেন্ট বলে যে স্যার বাইনারি যৌগতা কি বলেন না, বাইনারি কি? তো আমি বললাম যে একটা ছেলে যখন পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস হয়ে যায়, খুব সিরিয়াস, তাকে যে কোনো উপায়ে মেডিকেলে টিকতে হবে, তাকে যে কোনো উপায়ে বইতে টিকতে হবে, তার জীবনের একটি স্বপ্ন আছে। এই অবস্থায় মেয়েরা যখন তাকে ডিস্টার্ব করে, সে যখন মেয়েদেরকে বলে বাই 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 বাই, তখন এটার নাম হচ্ছে বাই নারী। এটার নাম কি? বাই নারী। আমাকে জীবনে সাকসেস পেতে গেলে আমাকে জীবনে কি বলতে জানতে হবে? বাই নারী বলা জানতে হবে। এটা ছেলেদের আসলে বোঝানো যাচ্ছে না। এটা যত তাড়াতাড়ি একটা ছেলে বুঝবে ততই ছেলেদের জন্য এটা কি মঙ্গল। একটা ছেলে
চেহারার সৌন্দর্যের কোনো কি নেই, দাম নেই মেয়েদের কাছে। তো স্যার কিসের দাম আছে? ক্যারিয়ার। টাকাটা ওইভাবে বলিও না, সুন্দরভাবে যাও। টাকা তো সবারই প্রয়োজন, তবে একটু সুন্দর হয়ে আছে না ক্যারিয়ার। তোমার ক্যারিয়ারের সৌন্দর্য তোমার চেহারার সৌন্দর্যের চেয়ে কি হইতে হবে, বেশি হইতে হবে। কথা বুঝাতে পারছি? তো যখন ক্যারিয়ার উন্নত হবে, টাকা পয়সা অ্যাভেলেবেল থাকবে, তখন মেয়েরা তোমাকে নিয়ে ভাববে। আর চেহারা সৌন্দর্যের পিছনে দৌড়াদৌড়ি করলে, মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করলে তারা টাকা আর ক্যারিয়ার নিয়ে ভাববে। ওই দলের মধ্যে আছে? ঠিক আছে, শোনো, ওইখান থেকে বের হয়ে আসতে হবে। স্যার এখন তাহলে এটা কিন্তু ছেলেদের জন্য খুব সিরিয়াস বার্তা। আমি অনেক মেয়ের সাথে বসে কথা বলছি এবং প্রত্যেককে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করছি যে তোমরা মেয়েরা যে বিয়ে করার সময় মানে আমাদেরকে অবাক করে দাও কেন? যেমন এই যে কত 2 দিন আগেই কি হইলো ফেসবুকে, গতকাল থেকে ফেসবুকে আরেকটা ছবি আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, নাটক করে বা মডেল মনে একজনকে বিয়ে করছে। হ্যাঁ, ওর নাম কি? মোমো নাকি কি একজন? আচ্ছা যাক, আচ্ছা তো যেটা বলতে চাচ্ছি আমার অবাক করে দেয় কেন? মানে মেয়ে এত সুন্দর কিন্তু আবুল তাবুল যে কোনো কাউকে ধরে বিয়ে করে ফেলে। বলছে স্যার সুন্দর দিয়ে দিয়ে পানি খাবো, সুন্দর দিয়ে দিয়ে পানি খাবো। তার মানে ওরা বিষয়টা মেনে নিতে কিনা অত বেশি আনকমফোর্টেবল না, ওরা বাস্তবতা মেনে নিচ্ছে। এটা আমি প্রায় সময় ছেলেদেরকে বলি, আশেপাশে বসে আছো কিন্তু মেয়েদের ম্যাচুরিটি অনেক বেশি। একটা ছেলে যখন একটা মেয়েকে দেখছে তখনই চিন্তা করছে ওকে নিয়ে সংসার করবে, বহুত কিছু হয়ে গেছে। কিন্তু কোনোদিন একটা মেয়ে এভাবে ভাববে না। একটা মেয়ে ভাববে ওর ফ্যামিলিতে কয়জন আছে, এরপর ওরা কিরকম বাসায় থাকে আল্লাহ জানে, বড় ভাই আছে কিনা, ভাবি আছে কিনা, এরপর ও আদৌ আমার এইসব খরচগুলো বহন করতে পারবে কিনা, আমার মাকে কিভাবে দেখবে, সব ভাববে। তো ভাবনার জগতে মেয়েরা অলরেডি কি অনেক দূর এগিয়ে আছে। সেই জায়গায় তোমাদের অনেক পরিবর্তন হইতে হবে। আল্লাহর মেহেরবানি করে বাইনারি শিখে ফেলে আজকে। কি শিখতে হবে? বাইনারি। স্যার কেমিস্ট্রিতে আসলে কি লিখবো? এসব কথা লিখবো না। কেমিস্ট্রিতে আসলে লিখতে হবে যে 2 মৌল বিশিষ্ট যৌগগুলোকে কি বলে? বাইনারি যৌগ বলে। এই কেমিস্ট্রিতে আসলে কি লিখতে হবে? 2 মৌল বিশিষ্ট যৌগগুলোকে বাইনারি যৌগ বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি বাইনারি যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড একটি বাইনারি যৌগ, যেমন সিলভার ক্লোরাইড এটি কি যৌগ? কেন? এই যৌগগুলোতে কয়টি মৌল আছে? সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসুন এর পরের প্রশ্ন। জিঙ্ককে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? ভাই তোমরা আমাকে বলো যে জিঙ্ক যেটা আছে, জিঙ্কের স্থিতিশীল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। চিল্লায় বলো জিঙ্ক 2+ এর ডি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে। ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকলে কি অবস্থান্তর মৌল হবে? অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি? চিল্লায় বলো না। অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে দ্বিতে 1 থেকে 10টি ইলেকট্রন থাকতে হবে। কয়টি? 9টি। ভেরি গুড। তাহলে দ্বিতে 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে হবে, বিধায় দ্বিতে করে 10টি আছে, তাহলে কি হবে না? অবস্থান্তর মৌল হবে না। ভেরি গুড। তাহলে দেখো আমি কিন্তু না তোমাদেরকে উদ্দীপক বুঝাইতে কষ্ট হচ্ছে, না প্রশ্নের উত্তর বুঝাইতে কষ্ট হচ্ছে। এই পুরোটা ক্রেডিট আমি দেব প্রথম স্লাইডটাকে। ওই স্লাইডটা এইভাবে আমি কি করে রাখছি, বানায় রাখছি, এইভাবে তোমাদেরকে করতে হবে। এবার আসো এটাতে আসি। খুব কঠিন একটা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা, কিভাবে তোমাদের ব্রেন কাজ করে। এখানে এস একটি ইলেকট্রন দেখতে পাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে ইলেকট্রনটা এমন আগে ডি তে প্রবেশ না করে কোথায় প্রবেশ করে? এসে, এরপরে ডি তে আসে। তো যেহেতু এসে একটি ইলেকট্রন, মনে হয় এসে গেছে, এখন ইলেকট্রন কোথায় আসে নাই? ডি তে আসে নাই। এটা একটু স্বাভাবিক। ওরা বলছে খবরদার, এভাবে ভাববে না। তোমরা যদি বলছো স্যার এখানে খবরদার কোথায় লিখে আছে? এই যে এখানে লিখে আছে খবরদার, এভাবে ভাববে না। কি ভাবতে হবে? এক্স এর মান 0 নয়, অর্থাৎ অলরেডি ডি তে কি আছে? ইলেকট্রন আছে। এবার ভাবতে জানেন কিনা দেখি। ইয়েস, অবশ্যই ভাবতে জানি। একটি মৌল মনে করো কপার। কপার যদি হয় তখন হবে ডি তে 9টি, এস একটি। একটি মৌল মনে করো সরি ডি তে 10টি, এস কয়টি?
একটি একটি মনে করো ক্রোমিয়াম, তাহলে ডি তে 5টি, এস একটি, তার মানে এস একটি। এরকম চতুর্থ পর্যায়ের মৌল আছে 2টি, কপার আর কি ক্রোমিয়াম। আর এরকম কি পঞ্চম পর্যায়ে আছে, ষষ্ঠ পর্যায়ে আছে। আমি এদিকে যাচ্ছি না, আপনাদের এই দুটো নিয়ে কি করতে চাই, কাজ করতে চাই। সবাই কি বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? তাহলে এখানে আমাকে গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত x এর সম্ভাব্য মান সমূহ যুক্তি সহ লিখো। x এর সম্ভাব্য মান হচ্ছে 5 এবং কত 10। তাহলে স্যার আমি যদি 3 নাম্বারের উপযোগী করে, ওর কথা স্যার আমি যদি 3 নাম্বারের উপযোগী করে আমি এখানে কি লিখবো? প্রথমে তোমাকে লিখতে হবে ইলেকট্রন ডি তে প্রবেশ না করে কোথায় প্রবেশ করে, s এ প্রবেশ করে। কারণ 3d 4s হলে চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে 4s এর শক্তি কম, 4d 5s হলে 5s এর শক্তি কম। কথা বুঝতে পারছি? 6d 7s হলে 7s এর শক্তি কি কম। এরকম করে তোমাকে যুক্তি দিতে হবে যে s এর শক্তি কম দিলে ইলেকট্রন আগে s এ প্রবেশ করবে। এরপর যেটা x এর মান 0 নয়, তার মানে ইলেকট্রন d তেও কি করছে, প্রবেশ করছে। এখন d তে তখনই s একটি ইলেকট্রন হয়ে যায় যদি d তে 9টি ইলেকট্রন হয়, তখন পূর্ণ স্থিতিশীলতার জন্য s থেকে একটি টেনে নেয়। আর d তে যদি 4টি ইলেকট্রন হয়, পূর্ণ স্থিতিশীলতার জন্য s থেকে একটি ইলেকট্রন টেনে নেয়। ফলে s এ কয়টি ইলেকট্রন থাকে? একটি। তাহলে উদ্দীপকের মৌলটি চতুর্থ পর্যায়ের মৌল বিবেচনা করলে কপার আর কি হতে পারে, ক্রোমিয়াম হতে পারে। ক্লিয়ার? এরপর এই বিষয়গুলো লিখতে হবে। হ্যাঁ, আরো লিখতে চাইলে লিখতে পারবো। পঞ্চম পর্যায়ে থেকে আরো দুটো লিখো, আমি রেডি করে রাখছি। অনুরূপভাবে সিলভার বা কি হতে পারে, মলিবডেনাম হতে পারে। যেহেতু এখানে এনের কোনো কি নেই, নির্দিষ্ট মান দেওয়া নেই, ঠিক আছে? এরকম করে লেখা যাবে, কোনো সমস্যা নেই। এখন বলছে 1+ আয়নটি, তাড়াতাড়ি আসো মূল করার মধ্যে চলে আসছে। 1+ আয়নটি ডায়চুম্বকীয়। এইখানে গিয়ে তোমাকে এর পরিচয় দিয়ে দিছে। বলছে 1+ আয়নটি কি ভাই, ডায়চুম্বকীয়। আমরা জানি এটা যদি ক্রোমিয়াম প্লাস হয়, কথার কথা, তাহলে এটা ডায়চুম্বকীয় নয়, d তে 5টি মানে প্যারাচুম্বকীয়। বা এটা যদি কপার প্লাস হয়, তাহলে একটি ইলেকট্রন চলে গেলে d তে 10টি, তার মানে এটা কি ভাই, ডায়চুম্বকীয়। তার মানে উদ্দীপকের মৌলটি কি ক্রোমিয়াম নাকি কপার? এটা আমরা ঘ নাম্বারে এসে সিদ্ধান্ত নিব উদ্দীপকের মৌলটি কি হবে, কপার। তো কপার যদি ক্লোরাইড গঠন করে কিউব প্লাস ক্লোরাইড, কিউব প্লাস ক্লোরাইডের ডি অরবিটালে 10টি থাকায় ডি অরবিটাল পরিপূর্ণ থাকায় ইলেকট্রন নিচ থেকে উপর থেকে নিচে ওঠানামা করতে পারবে না, তাহলে যৌগের রঙিন যৌগ হবে না। কথা বুঝতে পারছি? এটাকে স্যার এভাবেও বলি, মাঝে মধ্যে পরীক্ষা এভাবে আসে, কপার প্লাস বর্ণহীন কিন্তু কপার 2 প্লাস রঙিন, কপার প্লাস বর্ণহীন কিন্তু কপার 2 প্লাস রঙিন। কেন ব্যাখ্যা কর? পারবো? আমরা পারবো। কপার প্লাস কি, বর্ণহীন, কপার 2 প্লাস কি, রঙিন। ভেরি গুড। এবার আসো এই পরের প্রশ্নটা চলে যাই। আমরা এই পরের প্রশ্নটা একটু দেখব। এখানে একটা প্রশ্ন আছে, দুমাদুমে অ্যানসার করতে হবে। ফারিকা খেয়াল করো, দেখো উদ্দীপকের মৌলটি কি, চিল্লায় বলো। উদ্দীপকের মৌলটি কপার। কেন? d তে 10টি আছে, একটি। দেখছো দক্ষতা? আবার উদ্দীপকের বি মৌলটি কি, উদ্দীপকের বি মৌলটি স্ক্যান্ডিয়াম। এখন বলছে উদ্দীপকের দ্বারা গঠিত একটি জটিল যৌগের গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বারা গঠিত একটি জটিল আয়ন হচ্ছে টেট্রা অ্যামিন কপার 2 প্লাস আয়ন। তো এইখানে কপারের কি সংখ্যা আয়ন করছে, sp2. তারপর যৌগের গঠন বর্ণনা করা যাবে না। গণনা কি কি বলছিলাম, সমতলীয় বলেন না, সমতলীয় ওরা এমন ভাবে করতে হবে একু জেড সব কি হয়ে যাবে, মাথার মধ্যে চলে আসবে। এবার আসো ঘ নাম্বার প্রশ্নটা দেখি। বলছো উদ্দীপকের এ মৌলটির রঙিন যৌগ গঠন করলেও বি মৌলটি গঠন কেন, বিশ্লেষণ করো। তাহলে প্রথম প্রশ্ন, উদ্দীপকের এ মৌলটি, এ মৌল কেবল তো রঙিন যৌগ গঠন করে করে। কপার কেন রঙিন যৌগ গঠন করবে? খুব সহজ। কপার যখন 2 প্লাস হয় তখন d তে 9টি ইলেকট্রন থাকে, d অরবিটাল আংশিক পূর্ণ থাকলে কি হবে, রঙিন যৌগ গঠিত হবে। বি মৌলটি গঠন করে না, কারণ স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3 প্লাস, বি অরবিটাল কি হয়ে যায়, শূন্য। ফলে এটি কি যৌগ গঠন করতে পারে না, রঙিন যৌগ গঠন করতে পারে। কথা কি বুঝতে পারছো? ভালো করে বুঝতে পারছো?
দেখে এতটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছো একটা হাত তুলো তো দেখি আসলে বুঝতেছো কিনা একটু চেক করে দেখি তোমাদের অবস্থা। তুমি তো নতুন মনে হয় না? তোমার পড়াশোনা হবে আগামী ক্লাস থেকে, কেমন? আজকে আমরা একটু প্র্যাকটিস করাচ্ছি, এতদিন যা পড়াইছি সেগুলো আমি আর ওদেরকে বলতে যাচ্ছি যে তোমাদের নতুন বন্ধু বান্ধবী যদি আসতে চায় ওদেরকে আগামী ক্লাস থেকে কি করবে নিয়ে আসবে, কারণ আগামী ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করব। নতুন টপিক কোন টপিক স্যার? নতুন টপিক হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অক্সাইডের প্রকৃতি, যে পার্টটা আছে ওই পার্টটা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে কি হবে শুরু হবে। তো স্যার এটা কোন পার্ট ছিল? এটা ছিল অবস্থান্তর তত্ত্বের একটা পার্ট ছিল না, এসপিবি এর ব্লক মৌল, ওই ব্লক মৌলের পড়াটা থেকে কি এই সৃজনশীল প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। এখানে মনে হয় একটা কঠিন প্রশ্ন পেলাম, এখানে একটা মনে হচ্ছে কঠিন প্রশ্ন পেলাম, দেখা যাক তোমরা পারো কিনা। প্রথম উপশক্তি স্তরগুলোর নাম বলে ফেলো। পি কিউ আর। পি মানে কি? কিউ মানে কি? আর মানে কি? তার মানে এস পি ডি, এস পি ডি, এস পি ডি। এখন এস অরবিটাল এটা দেখতে কেমন হবে এটা ডিপেন্ড করতেছে এম এর মানে মধ্যে। এম এর মান যেহেতু 0 একটি মান, তার মানে সব দিকে বিস্তৃত, অর্থাৎ এস অরবিটাল দেখতে কি রকম? গোলাকার। পি অরবিটালের ক্ষেত্রে এম এর 3টি মান আসছে, এইজন্য পি অরবিটালের 3টি ভাগ, px py pz। x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, এটা হচ্ছে ডাম্বেল আকৃতি। ডি অরবিটালের জন্য এম এর কয়টি মান আসছে? তার মানে ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, dxy yz zx, x² - y² আর কি z², ঠিক আছে না? এইখান থেকে বোঝা যাচ্ছে ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকৃতি। দেখো তো গ নাম্বার প্রশ্নটা আমাদের পড়ানোর দরকার আছে কিনা। কি বলছে? উদ্দীপকের কিউ ও আর, কিউ আর মানে পি ও ডি উপশক্তি স্তরের অরবিটাল সমূহের আকৃতি চিত্র সহ ব্যাখ্যা করো। তোমাদের সবাইকে পি অরবিটালের আকৃতি আঁকা শিখাইছি না, ডি অরবিটালের আকৃতি আঁকা শিখাইছি না, সেই আকৃতিগুলো লিখে দিলে এখানে পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আঁকতে হবে 3 নাম্বার না, পি কে 3 ভাগ করতে হবে, px py pz শেষ। ডি কে 5 ভাগ করতে হবে, dxy dyz dzx বুঝছো? ক্লিয়ার? এরপর ঘ নাম্বার প্রশ্ন বলছো উদ্দীপকের আর ব্লকভুক্ত। যিনি প্রশ্ন করছেন উনি কিন্তু চিন্তা করছেন প্রশ্ন মনে অনেক ঘুরাই ফেলছে, কিন্তু তোমাদের জন্য এগুলো কোনো ঘুরানি হইল? বলো আর ব্লকভুক্ত মানে কি ব্লক? ডি ব্লক। মৌলসমূহের ষষ্ঠ সদস্য, ভাই ষষ্ঠ সদস্য কিভাবে বের করি আমরা বলো দেখি? ষষ্ঠ সদস্য কে? স্কাউট, টিচার, বাবু, কিরণ, মানুষটি, আয়রন, কোম্পানিতে নিল কাজ। আপনি এটা যদি বারবার কি করেন প্র্যাকটিস করেন, আপনাকে ষষ্ঠ সদস্য অষ্টম সদস্য এই সেই বলবো আপনাকে পারবে? পারবে না। স্কাউট, টিচার, বাবু, কিরণ, মানুষটি, আয়রন কয় নাম্বার আসছে? তার মানে ষষ্ঠ সদস্য হচ্ছে আয়রন। তো আয়রন বলার সাথে সাথে পড়ালেখা বান্দাবাদ হয়ে গেল না? রঙিন যৌগ গঠন করে কিনা? অবশ্যই করে, কারণ আয়রন 2+ এ ডিতে 6টি, আয়রন 3+ এ ডিতে 5টি। তার মানে এটি এবং এটি আংশিকভাবে পূর্ণ আছে, আর আংশিকভাবে পূর্ণ আছে বিধায় তাহলে কি যৌগ গঠন করে ভাইয়া? তাহলে রঙিন যৌগ গঠন করে। বুঝতে পারছেন? ভালো করে বুঝতে পারছেন? ভেরি গুড। যদি বুঝে যাও আমরা এরপরে ক নাম্বার প্রশ্নটা কি করব? সলভ করব। ক নম্বর প্রশ্নটা কি? ক নম্বর প্রশ্ন হচ্ছে বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? কি বলে ভাই? বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? প্রথম জিনিস হচ্ছে ভাই বিরল মানে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। মৃত্তিকা মানে মাটির মধ্যে। আমরা জানি কিন্তু আবার গ্রুপ 2 এর মৌলগুলোকে মাটির মধ্যে পাওয়া যায় না, এক ব্লক মৌল। বাট ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে, ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে, এই মৌলগুলো প্রকৃতিতে খুবই কম পরিমাণে কি পাওয়া যায়, আর খুবই কম পরিমাণে পাওয়া যায় বলে এদেরকে কি বলা হয়? বিরল মৃত্তিকা মৌল বলা হয়। লাস্ট প্রশ্ন, NH3 অ্যামোনিয়া একটি লিগ্যান্ড, ব্যাখ্যা করো। আপনাকে জানতে হবে লিগ্যান্ডকে। শুনেন, আমি কিছুক্ষণ আগে এরকম একটা যৌগ লিখছিলাম না, কপার 2+ এর সাথে 4টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে, মনে আছে না? তো এখানে অ্যামোনিয়ার নাম হচ্ছে আসলে লিগ্যান্ড।
এখন অ্যামোনিয়ার নাম লিগ্যান্ড কেন স্যার? কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে একজোড়া কি আছে? ইলেকট্রন আছে। আমি আবার বলছি, অ্যামোনিয়ার লিগ্যান্ড কেন স্যার? এর উত্তর হচ্ছে কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে একজোড়া কি আছে? ইলেকট্রন আছে। যে একজোড়া ইলেকট্রন আছে তারা এই একজোড়া ইলেকট্রন কপার 2+ কে কি করতে পারে? দান করতে পারে। দান করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন কি করে? গঠন করে। এই একজোড়া ইলেকট্রন কপার 2+ কে দান করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করে। একজোড়া ইলেকট্রন কপার 2+ কে দান করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করে। একজোড়া ইলেকট্রন কপার 2+ কে দান করার মাধ্যমে কি বন্ধন গঠন করে? তাহলে আমরা বলতে পারবো কপার 2+ এটি যখন অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়, চারটা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন কি করে? গঠন করে। এটি একটি জটিল আয়ন। এটা একটি কি আয়ন? তাহলে এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড কেন? কারণ অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন কি করতে পারে? দান করতে পারে। ক্লিয়ার? এরপরে আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখি কাছে কে কত দ্রুত অ্যানসার করতে পারে। কি বলো? কি বলো? আর কি বলো? দেখি পি মৌলটি বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে। কেন বলো দেখি? পি যদি আয়রন হয়, আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখানে 3d তে কয়টা? 6টা। 4s এ কয়টা? তো 4s এর 2টি ইলেকট্রন চলে গেলে এটি আয়রন 2+ আয়ন কি করতে পারে? গঠন করতে পারে। কিন্তু 4s আর 3d এই দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য কম এবং d অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে কি আছে? পূর্ণ আছে। ফলে এখান থেকে আরো একটি ইলেকট্রন বের করে সহজে কিসে পরিণত করা যায়? আয়রন 3+ আয়নে পরিণত করা যায়। অর্থাৎ আয়রন এটি পরিবর্তনশীল কি করে? জারণ অবস্থা প্রদর্শন করে। যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় কেন, এর দুটি উত্তর বলবো। প্রথম উত্তর, d অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ ছিল, ফলে 2+ গঠন করার পর আরো একটি ইলেকট্রন বের হয়ে অর্ধস্থিতিশীল অবস্থার জন্য কি হয়েছে? 3+ গঠন করছে। এটি একটি কারণ। স্যার আর কোনো কারণ আছে? হ্যাঁ, আরেকটি কারণ আছে। সেটা হচ্ছে 4s এবং 3d এই দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য কম। যে পরিমাণ শক্তি দিয়ে 4s থেকে ইলেকট্রন বের করা গেছে, একই পরিমাণ শক্তি দিয়ে কি 3d থেকে ইলেকট্রন বের করা যায়। তাহলে গ নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। কিউ ও আর মৌলদ্বয়ের ক্লোরাইড যৌগসমূহের বর্ণের ভিন্নতার কারণ কি করো? বিশ্লেষণ করো। প্রথমে কিউ কে খুঁজে বের করি। কপার। আপনারা জানেন কপারের দুই ধরনের কি আছে? আয়ন আছে। কপার 2+ আর কপার প্লাস। কপার যখন প্লাস তখন দ্বিতীয় ইলেকট্রন 10টি। কপার যখন 2+ দ্বিতীয় ইলেকট্রন 9টি। আর হচ্ছে জিঙ্ক। জিঙ্কের শুধু একটি জারণ মান আছে, জিঙ্ক 2+ দ্বিতীয় ইলেকট্রন 10টি। আমরা জানি কপারে যখন প্লাস আকারে থাকে দ্বিতে 10টি বিদায় বর্ণহীন, জিঙ্ক 2+ দ্বিতে 10টি বিদায় বর্ণহীন, দ্বিতে 9টি বিদায় কি? তার মানে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো কিউ প্লাস ক্লোরাইড বর্ণহীন, কপার ক্লোরাইড রঙিন, আবার জিঙ্ক ক্লোরাইড বর্ণহীন। আশা করি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি। সবাইকে আমাদের কথাগুলো বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? যদি এতটুকুতে কারো কোনো সমস্যা বা প্রবলেম না থাকে, আমরা এর পরের প্রশ্নটা দেখি যেতে পারি। তোমরাও যেতে পারো সেটা ভাবতেছ? গ্রেট। দেখি প্রশ্নটাতে একই বলো দেখি। তার আগে একই বলো তাড়াতাড়ি। আয়রন কি একই? এক ক্রোমিয়াম। কেন স্যার? অ্যাসিড। বি মৌলটি কি? এই যে বাবু হয়ে গেল। তাহলে শুধু গ নাম্বারটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। এ ও বি মৌলের মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে বলো দেখি? এ নাকি বি? ক্রোমিয়াম। কেন? স্ক্যান্ডিয়ামের 3+ এ কি সমস্যা আছে? স্ক্যান্ডিয়ামের 3+ এ ডি অরবিটাল সমস্যা। পারবেন এখন সবাই? পারবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস থেকে নিয়মিত ক্লাস করবেন, ক্লাস মিস দিবেন না। ওকে, আল্লাহ হাফেজ।